ব্যবসাদারের হাতে যদি দেশ থাকে তাহলে দেশ তো বেচবেই। তো বাংলায় লেখালেখিকে পেশা করলে সমস্যা আছে, না খেয়ে মরতে হবে। যা সমকাল নিয়ে লেখা নয় তা থাকবে না, এটুকু আমি নিশ্চিত। মেরে না তাদেরকে কোথাও ভিড় করে দেওয়া হয়েছে। ভাঙলো হিন্দুই হিন্দু মন্দির ভেঙেছে। আজকে আমরা চলে এসেছি কলকাতা আন্তর্জাতিক বইমেলা 2026-এ। আজকে আমার সাথে আমি পেয়ে গেছি আমার অন্যতম প্রিয় লেখক অনির্বাণ বসুকে, যার অনেক বই হয়তো আপনারা পড়েছেন, যেমন যারা কয়েদখানায় ঢুকে যায়, ওই অজগর আসছে তেরে, মণিকর্ণিকা ইত্যাদি। তো স্বাগতম স্যার আপনাকে আমাদের পেজে। প্রথম প্রশ্নটাই হলো যে আপনি যে এই যে দুটো উপন্যাস লিখেছেন, বেশ কয়েকটা গল্পগ্রন্থ লিখেছেন, এবার কোনটা লিখতে গিয়ে সবচেয়ে বেশি এনজয় করেছেন? প্রথমত বলি যে দুটো উপন্যাস না, তিনটে উপন্যাস। তার মধ্যে প্রথম যে উপন্যাসটা, সেটাকে অনেকে উপন্যাস মনে করেন না, কোনো অসুবিধা নেই, যার স্বাধীনতা। হাকামনা লিখে আমার বেশ মজা হয়েছিল। মণিকর্ণিকা লিখতে খুব কষ্টই হয়েছিল। আর ছায়াছবিটা যতদিন লেখা চলছিল আমি খুব ঢিমে তালে লিখছিলাম যে যেন শেষ না হয়। যেদিন শেষ হলো সেদিন আমার খুব মন খারাপ হয়েছিল। মানে আমাদের ছোটোবেলার সঙ্গে অতদিন ধরে থাকা, তো সেটা রিভিল করা যেদিন শেষ হয়েছিল আমার খুব মন খারাপ হয়েছিল। আমার দ্বিতীয় প্রশ্ন হলো যে আপনার যারা কয়েদখানায় ঢুকে যায় পড়তে গিয়ে আমি যেটা বুঝতে পেরেছি সেটা হলো আপনি একদম সমাজ এবং রাজনীতির একদম যেটা ঘটছে একদম সেইভাবেই লেখেন, একদম তো এইটা লিখতে গিয়ে কখনো কি ভয় করে না? কারণ আজকাল তো আমরা দেখি যে বিভিন্ন জার্নালিস্টকেও মেরে দেওয়া হচ্ছে সত্যিটা দেখানোর জন্য। তো জার্নালিস্টদের, আমি জার্নালিস্ট নই 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ভয় করে না। তার কারণটা হচ্ছে যে যারা এগুলো করে থাকেন, এই মেরে দেওয়া ইত্যাদি, তারা বই পড়েন না। এবার এটা হতে পারে যে তাদেরকে কেউ উস্কায়, তাদের ভাবাবেগ বলে একটা নতুন বিষয় হয়েছে আজকাল, তাতে আঘাত লাগে। আমি তো বুঝি না যে আমি যদি লিখি সূর্য নেতাজি নেই বেঁচে, সূর্য সে যে নেতাজি বেঁচে নেই, তাহলে যারা মনে করেন নেতাজি বেঁচে আছেন, ফিরে আসবেন নেতার বেশে, তাদের ভাবাবেগে আঘাত লাগতে পারে। তো কী করতে পারি? আমি আমার লেখাটা লিখতে পারি, এর বেশি কি। আর আমার মনে হয় যে জার্নালিস্টদের যাদেরকে মারা হয়েছে একদম একটা সময় টানা 2016-17 অবধি, মেরে না তাদেরকে কোথাও ভিড় করে দেওয়া হয়েছে। তাদের যতটা না পরিচিতির বৃত্ত ছিল সেটা অনেকটা বেড়ে গেছে। এই বোকামি যদি করতে চাই কেউ করবে, কি যায় আছে। আপনার সাথে আগেরবার যখন কথা হয়েছিল তখন মণিকর্ণিকা উপন্যাস নিয়ে আপনি কথা বলেছিলেন যে আপনি একদম কতটা গ্রাউন্ড লেভেলে গিয়ে ব্যাপারগুলোকে বার করেছিলেন, তারপর লিখেছিলেন। তো যখন আপনি প্রথম ব্যাপারগুলো নিয়ে জানতে পারলেন তখন কখন মনে হলো যে এটা নিয়ে লেখা উচিত, উপন্যাস লিখতে হবে একটা? হ্যাঁ, বেনারস আমার নিজের অত্যন্ত পছন্দের শহর। আমি একদমই ধার্মিক নই। বেনারস আমার কাছে পছন্দের এই জন্যই, বেনারসের প্রাচীনতা। আমি বহুবার বেনারস গেছি, বেনারসের অলিগলি আমি চিনি। কিন্তু যখন মণিকর্ণিকা আমি লিখি তার আগে যখন আমি গিয়েছিলাম, তখন 2019 সালে লোকসভা ভোট সবে শেষ হয়েছে, নরেন্দ্র মোদী দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন। সেখানে দাঁড়িয়ে আমি দেখেছিলাম যে কাশীর যে রাস্তা, ওই অলিগলি ভেঙে দেওয়া হচ্ছে, এবং ভেঙে দেওয়া হচ্ছে প্রায় 300-350 বাড়ি ভাঙা হয়েছে, তাদেরকে পুনর্বাসন দেওয়া হয়েছে, কিন্তু স্থান মাহাত্ম্য তো আর তারা পেলেন না। আর 2 নম্বর সেটা হচ্ছে যে কাশীর ওই যে বাড়িগুলো ভাঙা হলো, হিন্দু বাড়ি, সেই হিন্দু বাড়িগুলো তো ভিতরে মন্দির ছিল। পথে অপরাজিত দেখলে দেখা যাবে, অপরাজিতর ভেতরে যেখানে সর্বজয়া এবং অপু থাকছে গিয়ে বেনারসে, হরিহর তখন বেঁচে, বাড়ির ভিতরে মন্দির। হিন্দু কিন্তু ভাঙলো হিন্দুই হিন্দু মন্দির ভেঙেছে। এবং এরপরে যখন আমি গেছি, সব গ্র্যান্ডারটা তৈরি হয়ে যাওয়ার পর, তখন গিয়ে দেখেছি বিশ্বনাথ মন্দিরের চারপাশে বড় বড় প্রাকার তৈরি হয়েছে, মানুষজনের হাঁটতে সুবিধা হচ্ছে। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। সমস্যা হচ্ছে যিনি কখনো বেনারস যাননি, যিনি বেনারসের সেখানকার বাড়িগুলোর অবস্থান জানেন না, বাড়ি বলতে আমি স্থাপত্য বলছি, যিনি জ্ঞানবাপী মসজিদ, আমি জ্ঞানবাপী মসজিদ বলে বলছি, জ্ঞানবাপী মসজিদের কথা শোনেনি কখনো, তার পক্ষে না আর ওই মন্দিরের ভিতরে যেভাবে ঢুকবে বা বাইরে দিয়ে ঘুরবে, কোনোভাবেই আর জ্ঞানবাপী মসজিদ দেখা যাবে না। আমি জানতাম বলে আমি অনেক কষ্টে গলতা দিয়ে উকি মেরে সেসব দিয়ে আমি জ্ঞানবাপী মসজিদের একটি গম্বুজ দেখতে এবং তার ছবিটা তুলে নিচ্ছিলাম। এই যে ভাঙলাম না, কিন্তু ঘিরে দিলাম, ইতিহাসটাকে আস্তে আস্তে আমি অবসলিউট করে দিচ্ছি। এই জিনিসটা এখন তো হালে ঘাটের উপরে তাজের হোটেল হয়েছে বেনারসে,
মণিকর্ণিকা ভাঙা চলছে, না হলে ভালো হতো। এবার ব্যবসাদারের হাতে যদি দেশ থাকে তাহলে দেশ তো বেচবেই, তো করার নেই। মানে সেটা থেকেই কি আপনার মানে মনে হলো যে লিখতেই হবে যাতে এই কথাগুলো মানুষ অবধি পৌঁছয়? হ্যাঁ, মানে এই সমসময়টা না লিখলে তো মানে আমি পারবো না। এবং আমার যেটা মনে হয়, মানে আজকের দিনে যে আমরা প্রচুর শেক্সপিয়ারের কথা সংবাদ মাধ্যমে গিয়ে কেউ কেউ তো শেক্সপিয়ার খুব কোট করেন। শেক্সপিয়ার আমরা আজও চর্চার মধ্যে রাখি, তার কারণ শেক্সপিয়ার তার সমকাল নিয়েই লিখেছেন। মার্চেন্ট অফ ভেনিস কি সমকাল বিচ্যুত লেখা? ওথেলো কি? তাহলে তো আজকের দিনে সেই নাটকগুলো এসে তার কি ইন্টারপ্রিটেশন হতো? সেইখানে দাঁড়িয়ে আমার মনে হয় সেই লেখাই আগামী দিনে থাকবে, যেটা সমকাল নিয়ে লেখা। হতে পারে সেই লেখা সমকাল নিয়ে লেখা, কিন্তু তারপরও রইল না আগামী দিনে। সেটা তো তার লেখার গুণ আরও অনেক কিছুর উপর, পাঠকের চাহিদা তার উপরে নির্ধারণ হবে। কিন্তু যা সমকাল নিয়ে লেখা নয়, হয় সরাসরি অথবা কোনো রূপকের আড়ালে, যা সমকাল নিয়ে লেখা নয় তা থাকবে না, এটুকু আমি নিশ্চিত। এটা আমি আমার যে সাহিত্য পাঠে, মানে আমার পড়াশোনার অ্যাকাডেমিক্সটা পুরোপুরি সাহিত্যের, মানে আমি সাহিত্যের ইতিহাস পড়তে গিয়ে যা দেখেছি সেগুলোই রয়েছে যেগুলো শুধুমাত্র সমকাল নিয়ে লেখা। আর আমরা হাকামনাতে দেখেছি যে অনন্য হাকামনাকে ভয় পায়, এবার সেই ভয় থেকে সে বেরোতে পারছে না, হয়তো সে বেরোতে চাইছেও না। তো এই যে বর্তমানে আমরা সেরকম ক্ষুরধার কলম খুঁজে পাচ্ছি না বা সমাজকে বদলে দেওয়ার মতো কলম খুঁজে পাচ্ছি না, তার কারণ কি কিছুটা এটাই যে আমরা মানে যারা লিখছেন তারা মানে ক্ষমতার ভয় খানিকটা আটকে থাকতে চাইছেন? না, আমার এটা মনে হয় না। কারণ এই যে আমরা যারা এই সময় লিখছি, আমি আমরা বলেই বলছি, আমাদের মতন এই একটা গ্রুপ, বলবো না যে গ্রুপ, আমি এইভাবে বলছি না যে তারা আমরা একসঙ্গে বসে আড্ডা মারি, কে কী লিখছি সে নিয়ে কথা বলি, আমরা বলি না। কিন্তু আমি এই গ্রুপ বলেই বলছি, প্রচুর লেখা হচ্ছে যেগুলো সমকালকে ধরে সমকালের ক্ষমতা কাঠামোকে আক্রমণ করে। এবার এটা কোনো বদল আনতে পারছে না কেন? কারণ তার এটা বুঝতে হবে যে সময়টা বদলে গেছে। আজকে একটা মানে আমি একটা ঘটনা বলছি, 1963 সালে একটি পত্রিকায় একটি গল্প বেরিয়েছিল। সেই সময়ে একটি ছাত্র সংগঠন, তারা তাদের 3 জন নেতৃত্বস্থানীয়, তারা সেই গল্পটা নিয়ে আলোচনা করেছেন, আরও অনেকে আলোচনা করেছেন। তারপর তারা ঠিক করেছেন যে এই গল্পটি অশ্লীল। অশ্লীলতা নিয়ে আমার সঙ্গে তাদের মতপার্থক্য থাকতে পারে, কিন্তু তারা এটা পড়েছেন, পড়ে এটা নিয়ে আলোচনা করেছেন, করে তারপরে সেই পত্রিকার সংখ্যাটি পুড়িয়েছেন। সেটা ভুল করেছিলেন, কিন্তু তারা তো পড়েছেন, পড়ে সেটা নিয়ে আলোচনা করেছেন। এইটা 1 নম্বর। প্রথমত ওই যে রিলের টাইম, তার থেকে তো একটা বই পড়ে সেটা নিয়ে থিতু হতে সময় লাগে। সেই সময়টা দেওয়ার মতন মিডিয়া আমাদের দিচ্ছে কি? আমি বলছি না যে কোনো মানুষকে আমি দোষারোপ করছি না, কারণ তিনি এইভাবেই অভ্যস্ত হয়ে যাচ্ছেন। কোনোভাবেই মিডিয়া সে যে খবর দেখায়, কোনো একটি দুঃখের খবর, কষ্টের খবরও চিৎকার করে বলে, কোনো একটি রাজনৈতিক খবরও চিৎকার করে বলে, পেজ 3 নিউজও চিৎকার করে বলে, সবটাই একই গতে বেঁধে দেওয়ার চেষ্টা চলছে। এবং সেই গতে বাংলা সাহিত্যকে আরও বেশি করে না রাখবার একটা কৌশল। দেখুন, যখন প্রথম এই টেলি চ্যানেলগুলো এলো, তখন সেই মানে খবরের চ্যানেলগুলোতেই দূরদর্শন এখনও চালিয়ে যাচ্ছে সাহিত্যিকদের নিয়ে কোনো না কোনো আড্ডা ইত্যাদি, সংস্কৃতি জগতের মানুষদের নিয়ে। আমাদের মানে অন্য যে চ্যানেলগুলো, যেগুলো বহুজাতিক সংস্থার নিয়ন্ত্রণাধীন, তারা কোথায় করছে? করবে না। এই 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 দ্বন্দ্বের মধ্যে চলবে, কোনো দিন বদলাবে, কারণ চিরদিন এক থাকে না। যারা ভরসা রাখবেন যে বদলাবে নিশ্চয়ই, এবং তার জন্য কাজ করবেন, কেউ দেখতে পাবেন, কেউ দেখতে পাবেন না, চলে যাবেন, হবে, কিন্তু এটা হবে। এবং শুধু তাই নয়, আমরা তো এই কলকাতার যে বিভিন্ন লিট ফেস্টগুলো হয় সেখানেও আমরা মানে বাংলা সাহিত্যের খুবই কম রিপ্রেজেন্টেটিভ দেখি। মানে যারা আসছেন তারা প্রতিবারই আসছেন এবং তাদের মূল পেশা কিন্তু লেখা নয়। তো তাদের যেহেতু টিআরপি প্রচুর, তাই জন্য তাদেরকে আনা হচ্ছে, মানে এরকম তো অনেক ব্যাপারই ঘটছে। সে তো যাদের প্রথমত বাংলায় লেখালেখিকে পেশা করলে সমস্যা আছে, না খেয়ে মরতে হবে। আর সংবাদ মাধ্যম নিয়ন্ত্রিত যে সাহিত্য, সেই সাহিত্যের মানে মতন করে লিখতে গেলে নিজের লেখা হবে না। আর এই যে অন্য পেশার, মানে যাদের টিআরপি অন্যত্র বেশি, তাদেরকে সাহিত্যে স্বয়ং মুখ্যমন্ত্রী তো তাই। নতুন কি, বাংলা একাডেমি নতুন একখানা পুরস্কার 1 বছরের জন্যই চালু করেছিল, যে যিনি অন্যত্র কর্মকুশল অন্য ক্ষেত্রে, তাঁকে সাহিত্যে পুরস্কার দেওয়া তো হয়েছে। এবার আপনারা দেখবেন এই জাতীয় যে লিট ফেস্টগুলো হয়, এগুলোতে ওই পিছনে যে ব্যানারটা থাকে, সেই ব্যানারের উপরের কোণে নিচের পাদটিকার মতন অনেকগুলো কোম্পানির লোগো থাকে।
আসলে কোম্পানি নির্ধারণ করছে। এইটা হচ্ছে পার্থক্য। আপনি কখনো মানে এর আগেও যখন কখনো কোথাও গল্প পাঠ হতো বা কিছু, আমি 70-এর দশক 80-র দশকের কথা বলছি, এই রকম কোনো বহুজাতিক সংস্থার প্রকোপ ছিল না, যেটা এখন হয়েছে। তারা তাদের মতনই করবে, খুব স্বাভাবিক। মানে কখনো কোনো সংবাদ মাধ্যমের পত্রিকা তারা সরল বাক্য এবং ড্রয়িং রুমের কাহিনী, পরকীয়া এর বাইরে যাবে না। তারা একটা ফিল গুড অ্যাটমসফিয়ার দিতে চায় এবং তারা এটা প্রমাণ করতে চায় যে তারা যেটা উৎপাদন করছেন তাদের কাগজে সেটাই একমাত্র সাহিত্য, আর নয়। যারা সচেতন তারা সেখান থেকে বেরিয়ে গিয়ে লিটল ম্যাগাজিনে একটু ঘাঁটবেন, অন্য ছোট প্রকাশনাগুলো দেখবেন, পাবেন। আর আমি জানি যে আপনি প্রচুর পরিমাণে বই পড়েন, আপনার ফেসবুকে আমি দেখেছি। কারণ এমনি তো আমরা জানি লেখক হতে গেলে আগে তো পাঠক হতে হয়। তো মানে এরকম যদি একটা বই সাজেস্ট করেন যেটা আপনার মতে মানে সবার পড়া উচিত। দুটো বই বলি, তার মধ্যে একটা ছাপা আছে, একটা ছাপা নেই। আচ্ছা যেটা ছাপা আছে সেই বইটা হরিচরণ বন্দ্যোপাধ্যায় বঙ্গীয় শব্দকোষ, আর দ্বিতীয় বইটা ছাপা নেই, 2013 সাল থেকে ছাপা নেই, সেটা পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি বানান অভিধান। আর লাস্ট প্রশ্ন এটাই যে বর্তমান সমকালীন সাহিত্যে 3 জন এমন সাহিত্যিকের নাম যেটা মানে আপনি সাজেস্ট করবেন সবাইকে পড়তে, কাটলে আমারও একটু লিস্ট বাড়ে আর কি। 3 জন বলাটা না, আমি বলতে, আপনি যত হ্যাঁ মানে বলতে আমি একটু তার কারণটা আমি শুধুমাত্র এই সময় যারা এই সময় লিখতে এসছে আমি তাদের কথাই বলছি। একদম। এবং আমি কবিতা বলছি না, আমি গল্প উপন্যাসেরই বলছি। অলোকপর্ণা, সাক্ষ্যজিৎ ভট্টাচার্য, সৌগত ভট্টাচার্য, সাদিক হোসেন, বোধিসত্ত্ব ভট্টাচার্য, শাশ্বতী মজুমদার, এই সময়ে আর হচ্ছে সৌগত বলেছি, এরকম মোটামুটি এই পেরিফেরিটা তো শান্তনু ভট্টাচার্য, মোটামুটি এটার মধ্যে আরও অনেক নাম বাদ গেল। মানে আমি তো হুট করে এই প্রশ্ন, আমি যে কারণে তালিকা থেকে সবসময় দূরে থাকবার চেষ্টা করি। কিন্তু আমি সত্যি বলছি যে এই সময়ে যারা গল্প উপন্যাস লিখছেন তাদের একটা বড় অংশ যারা কিন্তু ওই গতে বাঁধা লেখা লিখছেন না এবং দগদগে সমকালকে নিয়েই লিখছেন। সমস্যা হচ্ছে সেগুলো লিটল ম্যাগাজিনে বেরোচ্ছে। সচেতন পাঠক লিটল ম্যাগাজিনের জায়গাটা থেকে আস্তে আস্তে সরছেন, কিন্তু আমি বিশ্বাস করি তারা ঠিক খুঁজে পড়ে নেবেন। থ্যাংক ইউ স্যার।